হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পিকে দে সরকার বইয়ের ট্রান্সলেশন বা পিকে দে সরকার বইয়ের প্রেসি সবই চলছে চ্যানেলে এবং পর ভিডিও পোস্ট হচ্ছে। প্রতিদিন ভিডিও পোস্ট করতে আমি হয়তো পারছি না বিভিন্ন রকম সমস্যার কারণে, তবে যতটা সম্ভব তোমাদের হেল্প করা যায় সবটাই আমি করার চেষ্টা করছি। যদি প্রতিদিন ভিডিও পোস্ট করতে না পারি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। দেখো, আজ হবে 34 নম্বর ট্রান্সলেশন। 34 নম্বর ট্রান্সলেশনের আগে অনেকগুলো ভিডিও পোস্ট হয়ে গেছে, যদি দেখে না থাকো সেগুলো চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। চলো 34 নম্বর ট্রান্সলেশনটা আমরা করি। নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ব্যবহার করব, দিয়ে ট্রান্সলেশন অতি সহজ সরল ভাষায় আমরা করার চেষ্টা করব। এবং প্রতিটা ট্রান্সলেশনের মতন এই ট্রান্সলেশনটা পড়লে বোঝা যাবে যে এটা কোন টেন্সে আছে। তবে এইটা কিন্তু পড়লে বোঝা যাচ্ছে হর্ষবর্ধনের ঘটনা আজ থেকে অনেক দিন আগে, অর্থাৎ এটা পাস্ট টেন্সে লেখা আছে এবং আমরা পাস্ট টেন্সেই লিখব। তবে নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে সেগুলো আমরা কাজে লাগাবো। আরও একটা কথা বলা, যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা জানি না সেগুলো কিন্তু এই ট্রান্সলেশন প্র্যাকটিস করতে করতে আমাদের বোধগম্য হয়ে যায়। সেই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব বারবার করে, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম বাক্য, হর্ষবর্ধন অতিশয় দানশীল রাজা ছিলেন। এবার দেখো, দানশীল রাজা এখানে চ্যারিটেবল বলে দিয়েছে। হ্যাঁ, নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। এবার দেখো, এইখানে আমরা দুটো ভাগে সেন্টেন্সটাকে ভাগ করে লিখতে পারি। এইখানে কমা যেমন দিয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, বা এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দুটো সেন্টেন্সে পার্ট ভাগ করেও দিতে পারি। অর্থাৎ হর্ষবর্ধন অতি দানশীল রাজা ছিলেন, ফুল স্টপ, তিনি নানাবিধ পুণ্য কার্যে যথেষ্ট অর্থ ব্যয় করতেন। এইটুকু একটা আলাদা বাক্য, এইটুকু একটা আলাদা বাক্য, যে কোনো একটা কাজ আমরা করতে পারি। তাহলে দেখো কিভাবে করছি। দেখো, হর্ষবর্ধন ছিলেন। হ্যাঁ, তাহলে হর্ষবর্ধন এখানে সাবজেক্ট, তাহলে হর্ষবর্ধন কথাটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। তাহলে হর্ষবর্ধনা মানে হর্ষবর্ধন আর কি। হ্যাঁ, হর্ষবর্ধনা ছিলেন ইংরেজি আমরা কি জানি, ওয়াজ। ঠিক আছে, ওয়াজ এ, যে বলেছে এখানে যে দানশীল রাজার হিন্টস এখানে চ্যারিটেবল দিয়ে দিয়েছে, আমরা সেই চ্যারিটেবল শব্দটাই ব্যবহার করছি। ঠিক আছে, ওয়াজ এ চ্যারিটেবল কিং। এবার আমি যেটা বললাম, এই জায়গায় কমা দিয়ে কিন্তু পুরো সেন্টেন্সটাকে আবার করতে পারি, বা ডিরেক্টলি ফুল স্টপ দিয়ে পরে আর একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতেই পারি। দুটোই করা যায় এবং দুটোই তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা করবে। ঠিক আছে, এবার দেখো, তারপরে বলছে কি, নানাবিধ পুণ্য কার্যে তিনি যথেষ্ট অর্থ ব্যয় করতেন। অর্থাৎ তার ব্যয় করাটা কিন্তু এটা একটা মানে অভ্যাসগত জিনিসও তোমরা বলতে পারো। হ্যাঁ, সেই জন্য ইউজ টু কথাটা কিন্তু এই জায়গায় ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করছি, হি ইউজড টু কি করতেন, ইউজ টু স্পেন্ড মানে খরচ করতেন। হ্যাঁ, ইউজ টু স্পেন্ড এ লট অফ মানি মানে তিনি অনেক অর্থ ব্যয় করতেন। কিসের জন্য, মানে তার কারণটা কি, অর্থ ব্যয়ের অ্যাকচুয়াল পারপাসটা কি, ফর কিসের জন্য। তোমরা এই জায়গায় দেখো, পুণ্য কাজ তোমরা অনারেবল বলতে পারো। ঠিক আছে, মানে এই জায়গায় পুণ্য কাজ যে অনারেবল, এই কথাটা যেমন বলা যাচ্ছে, ঠিক তেমনই তোমরা আরও একটা শব্দ ব্যবহার করতে পারো, হোলি। হ্যাঁ, তাহলে অনারেবল, HONOURABLE, অনারেবল, বা তোমরা হোলি মানে কি জানি আমরা, পবিত্র। ঠিক আছে, তাহলে হোলি ডিডস মানে পুণ্য কাজ। হ্যাঁ, তাহলে কাজ ইংরাজি ডিড তো আমরা সবাই জানি। এবার দেখো, পবিত্র, হোলি বা অনারেবল যে কোনো একটা তোমরা এখানে ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এবার দেখো বলছে কি না, এখানে হোলি বা অনারেবল যে কোনো একটা ব্যবহার করতে পারছি। স্পেন্ড মানে খরচ করা, ইউজ টু মানে হলো যেহেতু তিনি করতেন, মানে তার একটা অভ্যাসগত ব্যাপার ছিল। প্রচুর অর্থ মানে অনেক অর্থ, এ লট অফ মানি। দেখো দ্বিতীয় সেন্টেন্স কি, তিনি প্রতি 5 বছর অন্তর একটা মেলা বসাইতেন এবং 5 বছরের সঞ্চিত সমস্ত ধন মেলায় বিলাইয়া দিতেন। এবার দেখো, প্রতি 5 বছর অন্তর, হিন্টস এখানে এভরি 5 ইয়ার্স দিয়ে দিয়েছে। একটা মেলা বসাইতেন, মেলা বসানো ইংরাজি বলেছে হেল্ড এ ফেয়ার, এটাও কিন্তু হিন্টস হিসাবে এখানে দিয়ে দিয়েছে।
এবং কি বলছে প্রতি 5 বছর অন্তর মেলা বসাতেন এবং ওই 5 বছরের যে টোটাল যে মোট সঞ্চিত অর্থ জমতো সেটা তিনি সেখানে বিলিয়ে দিতেন। বিলিয়ে দেওয়া মানে এখানে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া বা গিভ অ্যাওয়ে মানেও কিন্তু ডিস্ট্রিবিউট মানে ডোনেট করে দেওয়া বা ডোনেশনও বলতে পারো। তাহলে দেখো কীভাবে ট্রান্সলেট করছি। দেখো তিনি মেলা বসাইতেন, তাই তো, তিনি মেলা বসাইতেন, তাহলে হি হেল্ড এ ফেয়ার, তিনি একটা মেলা বসাইতেন। হ্যাঁ, হি হেল্ড এবার হি অ্যারেঞ্জড টু হোল্ড এ ফেয়ার এটাও বলা যায়, অসুবিধা কিছু নেই। তবে ডিরেক্টলি হি হেল্ড এ ফেয়ার মানে তিনি মেলা বসাইতেন, একদম সঠিক। হি হেল্ড এ ফেয়ার কি প্রতি 5 বছর অন্তর, তাই তো, তাহলে এভরি 5 ইয়ার্স মানে প্রতি 5 বছর অন্তর হি হেল্ড এ ফেয়ার মানে তিনি একটা মেলা বসাইতেন। অ্যান্ড এবং ওখানে বলা ছিল এবং, তাহলে আমরা সেখানে অ্যান্ড লিখলাম। এবং 5 বছরের সমস্ত ধন মানে সঞ্চিত ধন তিনি সেই মেলায় বিলিয়ে দিতেন। এবার দেখো প্রতি 5 বছর অন্তর মেলা বসানো সেটা তো হয়ে গেল। এবার দেখো সেই 5 বছরের যে গচ্ছিত ধন তিনি সেখানে বিলিয়ে দিতেন, তাই তো। অ্যান্ড দেয়ার মানে কি, সেখানে মানে সেই ফেয়ার অর্থাৎ মেলাতে তিনি কি করতেন। অ্যান্ড দেয়ার হি গেভ অ্যাওয়ে দিলে, এবার দেখো তোমরা এখানে ডিস্ট্রিবিউট শব্দটা ব্যবহার করতে পারো, অনেকেই তো ডিস্ট্রিবিউট বা ডোনেট কথাটা ব্যবহার করবে, তবে গেভ অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে হি গেভ অ্যাওয়ে মানে তিনি বিলিয়ে দিতেন, কি বিলিয়ে দিতেন, অল দ্য ওয়েলথ। এবার দেখো এখানে দা কেন হলো, নির্দিষ্ট করেই বলা হচ্ছে অল দ্য ওয়েলথ মানে সেই সমস্ত অর্থ কি না। এবার দেখো সঞ্চিত হলো সেভ, হ্যাঁ, তাহলে সেভড। এবার দেখো সঞ্চিত সেভ কথাটা তোমরা যেমন বলতে পারো তেমন আরও একটা শব্দ বলা যায় অ্যাকুমুলেটেড। হ্যাঁ, মানে এই অ্যাকুমুলেটেড শব্দ মানে কিন্তু এক জায়গায় করা বা একত্রিত করা। এই অ্যাকুমুলেটেড বা সেভড দুটোই ব্যবহার করা যায়, তবে অ্যাকুমুলেটেড একটু নতুন ওয়ার্ড হবে। হ্যাঁ, অ্যাকুমুলেটেড ফর দ্য 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের জন্য সেভ করা সঞ্চিত যে অর্থ সেটা তিনি সেখানে দেওয়ার মানে সেখানে হি গেভ অ্যাওয়ে অর্থাৎ তিনি বিলিয়ে দিতেন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তারপরে দেখো কি বলছে, সাধু ও পণ্ডিতগণ জাতি ধর্ম নির্বিশেষে তাহার ধন পাইতেন। এবার দেখো ওখানে সাধু নিশ্চয়ই তোমার সেইন্ট জানো, পণ্ডিতগণ ইংরাজি পণ্ডিত, ইংরাজিতে এই শব্দটা আছে, পণ্ডিতের ইংরাজি শব্দ পণ্ডিতই বা স্কলার্সও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর জাতি ধর্ম নির্বিশেষ এটার হিন্টস হিসেবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে উইদাউট এনি ডিসক্রিমিনেশন বা উইদাউট এনি ডিস্টিংশন অফ কাস্ট অ্যান্ড ক্রিড। এই শব্দটাকে বা এই হিন্টসটাকে আমরা কাজে লাগাই। তার ধন পাইতেন মানে কি, তার ধন রিসিভ করতেন। ঠিক আছে, তাহলে চলো দেখো কীভাবে কনস্ট্রাক্ট করছি। দেখো আবার সাধু সন্ন্যাসী, তাই তো, সাধু সন্ন্যাসী ইংরেজি হিসেবে আমরা কি বলতে পারি, সেইন্টস মানে সাধু অ্যান্ড সন্ন্যাসী, তাই তো, তাহলে সেটা কি বলতে পারি, পণ্ডিত অর্থাৎ সাধু এবং পণ্ডিত। এবার দেখো পণ্ডিত ইংরাজি কিন্তু ইংরাজিতে পণ্ডিতটা অ্যাকচুয়ালি ইংরাজি শব্দ হিসাবে নিয়েছে অক্সফোর্ড, সেই জন্য আমরা ডাইরেক্ট লিখে দিলাম। তোমরা যদি চাও স্কলার্স লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে সেন্টস অ্যান্ড পণ্ডিতস কী করতেন, তার সেই দেওয়া অর্থ গ্রহণ করতেন, তাই তো, রিসিভড কি রিসিভড করতেন, হিজ ডোনেশন, হিজও বলতে পারো বা দ্যাটও বলতে পারো। হ্যাঁ, দ্যাট বা দোজ, যদি প্লুরাল করো তাহলে দোজ লিখবে, যদি সিঙ্গুলার করো তাহলে দ্যাট লিখবে। ঠিক আছে, তাহলে সেন্টস অ্যান্ড পণ্ডিত রিসিভড, হিজও বলতে পারো, দ্যাটও বলতে পারো, দোজও বলতে পারো। দোজ আর দ্যাটের মধ্যে একটু পার্থক্য রেখো, যদি প্লুরাল বলো তাহলে দোজ, যদি সিঙ্গুলার বলো তাহলে দ্যাট। আর হিজটা সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই খাটানো যাচ্ছে, যে কোনো একটা জিনিস এখানে ব্যবহার করতে পারো। এবার দেখো ডোনেশন, ডোনেশান যদি ডোনেশানস করো তাহলে দোষ দিও, ডোনেশান যদি করো তাহলে দ্যাট দিও, তবে দুটোই ঠিক। তো অনেকে জিজ্ঞাসা করতে পারো তাহলে কি করবো, অ্যাকচুয়ালি ডোনেশানস করবো না ডোনেশান করবো, তোমরা যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই ঠিক। তাহলে সেন্টস অ্যান্ড পণ্ডিতস রিসিভড হিজ ডোনেশন। ঠিক আছে, এবার কি মানে হিসাবে করতেন, উইদাউট এনি মানে কোনো তো
ডিস্টিংশন তিনি করতেন না, তাই তো? তাহলে সেটাই লিখছি, উইদাউট এনি ডিস্টিংশন অফ কাস্ট অ্যান্ড ক্রিড, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি তার দান করে যেতেন। এবার দেখো তারপরে সেন্টেন্স, তার সময় মানে কিন্তু তার রাজত্বকালে, হ্যাঁ, তার মানে ডিউরিং হিজ টাইম তোমরা লিখতেই পারো, তবে তার রাজত্বকাল দিলে একটু অন্যরকম লাগবে, তাই আমরা এখানে তার রাজত্বকালই দেবো। বিদ্যাচর্চার নিমিত্ত এখানে হিন্টস হিসেবে দিয়ে দিয়েছে কাল্টিভেশন অফ লার্নিং, বিহারের নালন্দায়, অর্থাৎ অ্যাট নালন্দা ইন বিহার, দুটো জায়গা থাকলে ছোটো জায়গার মানে তুলনামূলক ছোটো জায়গার আগে অ্যাড দিতে হয়, বড় জায়গার আগে ইন দিতে হয়। কি বহু অর্থ ব্যয়, মানে আফটার স্পেন্ডিং এ লট অফ মানি বা আফটার স্পেন্ডিং এ গ্রেট অ্যামাউন্ট, এটুকু লিখে দেওয়া যায়। একটা ইউনিভার্সিটি স্থাপিত হয়, মানে সেট আপ বা স্টাবলিশড বলা যায় একটা ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। এবার দেখো সেন্টেন্সটাকে আমরা কনস্ট্রাক্ট করছি, প্রতিটা ওয়ার্ডের যখন ইংরাজি ওয়ার্ড আমরা যখন জেনে গেছি তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে তো আমাদের কোনো সমস্যা নেই। এবার দেখো তাহলে তার রাজত্বকালে, তাই তো? তাহলে আমি যেটা বললাম, তার রাজত্বকালে, ডিউরিং হিজ রেইন মানে কিন্তু রাজত্বকাল, বা ডিউরিং হিজ টাইমও বলতে পারো, অসুবিধার কিছু নেই, তবে সবাই টাইমই বলবে, তবে তুমি যদি একটু রেইন করো একটু অন্যরকম লাগবে। তারপরে কি হলো, একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, বিশ্ববিদ্যালয়টাকে আমরা সাবজেক্ট হিসেবে আনছি, এই ইউনিভার্সিটি, ঠিক আছে, ওয়াজ সেট আপ মানে প্রতিষ্ঠিত হয়, বা স্টাবলিশডও বলতে পারো, সেট আপের জায়গায় স্টাবলিশড কথাটাও ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই। তা কীভাবে মানে সেট আপটা তো হলো কিসের উপরে, আফটার এ গ্রেট এক্সপেন্ডিচার। আর এক্সপেন্ডিচার মানে নিশ্চয়ই জানো খরচ, মানে একটা বিশাল খরচ করে, মানে বিশাল খরচের পর একটা ইউনিভার্সিটি সেট আপ হলো। কোথায় হলো সেটা জায়গাটা লিখে দিতে হবে, অ্যাট নালন্দা, মানে নালন্দাতে স্থাপিত হলো, কোথায় না সেটা ইন বিহার, সেটা বিহারের নালন্দাতে স্থাপিত হলো। কিসের জন্য স্থাপিত হলো সেটাও এখানে লিখে দিতে হবে, তবে চাইলে তোমরা এই কিসের জন্য স্থাপিত হলো এই কথাটাকে আগে ঢুকিয়ে দিতে পারো, অর্থাৎ এইখানে তোমরা কিন্তু ঢুকিয়ে দিতে পারো যে, তবে লাস্টেও কিন্তু তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ফর দ্য কাল্টিভেশন কিসের জন্য, কাল্টিভেশন অফ লার্নিং, অর্থাৎ বিদ্যা চর্চা, তবে ফর দ্য কাল্টিভেশন অফ লার্নিং এই কথাটুকু তোমরা চাইলে ঠিক এইখানে ঢুকিয়ে দিতে পারো, মানে এই যে ইউনিভার্সিটির আগে এইখানে এই পোর্শনটা তোমরা এইখানে ঢুকিয়ে দিতে পারো, অর্থাৎ পুরো সেন্টেন্সটা তখন এরকম আসবে, ডিউরিং হিজ রেইন ফর দ্য কাল্টিভেশন অফ লার্নিং এ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ আফটার এ গ্রেট এক্সপেন্ডিচার অ্যাট নালন্দা ইন বিহার, তখন বিহারের পরে ফুল স্টপ দাঁড়িয়ে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্স দেখো কি বলছে, নালন্দায় প্রায় 10,000 ছাত্র মানে হলো 10,000 ছাত্র ও অধ্যাপক বাস করিতেন। এবার দেখো এখানে বাস করা মানে তো ইউনিভার্সিটিতে মানে অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে বাস করা এমন ব্যাপার নয়, ইউনিভার্সিটিতে ছিলেন, মানে অ্যাকচুয়ালি বাস করিতেন মানে হলো ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি আগেকার যুগে সমস্ত ইউনিভার্সিটি বা সমস্ত পড়াশোনার জায়গায় কিন্তু মানে রেসিডেন্সিয়াল, অর্থাৎ সেখানে থেকে পড়াশোনা করতে হতো, এটাও তাই। তবে আরেকটা জিনিস মাথায় রেখো, এখানে অনেকেই লিখতে পারে অ্যারাউন্ড 10,000 স্টুডেন্টস অ্যান্ড প্রফেসর্স যদি লেখা হয়, তার মানে কি 10,000 ছাত্র এবং 10,000 প্রফেসর কিন্তু হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু বলেছে 10,000 ছাত্র এবং অধ্যাপক, অধ্যাপক মানে কি অনেক অধ্যাপক, তাহলে ছাত্র সংখ্যা 10,000 এবং অধ্যাপকের সংখ্যাও কিন্তু অনেক সেই ইউনিভার্সিটিতে ছিল। এবার দেখো সেন্টেন্স কীভাবে কনস্ট্রাক্ট করছি, আমি আগেই যেটা বললাম ছাত্র সংখ্যা তো 10,000 করতে পারছি, কিন্তু প্রফেসরের সংখ্যা তো 10,000 করতে পারছি না, কারণ 10,000 প্রফেসর 10,000 ছাত্র এরকম কখনোই হয় না। আর এখানে সাবজেক্ট হিসেবে কোনো কিছুই নেই, তাই আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের এখানে ব্যবহার করছি। তাহলে দেয়ার ওয়ার মানে ছিল, সেখানে ছিল। এবার দেখো অলমোস্ট দিলেও বোঝা যায়, বা অ্যারাউন্ড যে কোনো একটা শব্দ এখানে ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। দেয়ার আর অলমোস্ট বা অ্যারাউন্ড কি না 10,000, অবশ্যই এস প্লুরাল কিন্তু এই জায়গায় করবে না, আমি কিন্তু আই রিপিট প্লুরাল হবে না, প্লুরাল মানে কিন্তু হাজার হাজার মানে হয়, তার মানে তখন মানে আসবে প্রায় 10,000 ছাত্রছাত্রীরা, তাহলে 10,000 ছাত্রছাত্রীরা কিন্তু সঠিক ইংরাজি নয়। তাহলে কি হবে, দেয়ার আর অলমোস্ট বা অ্যারাউন্ড 10,000 স্টুডেন্টস মানে 10,000 ছাত্রছাত্রী, তারপরে কি হলো অ্যান্ড
এবং অনেক প্রফেসর, তাই তো? সেটাই আমরা, এটা কিন্তু ভাগ করে ওরা বলে দেয়নি, কিন্তু আমার মনে হয়েছে ওই জায়গায় মিনিংটা কিন্তু ইমপ্লাইড হিসেবে দেয়া আছে, সেটা কিন্তু দেওয়া উচিত বলেই আমার মনে হয়েছে বলে আমি দিয়ে দিলাম। তবে তোমরা যদি মনে করো আমরা দেবো না যেহেতু দেয়নি, তাহলে সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। এবার দেখো, দেয়ার আর অলমোস্ট অ্যারাউন্ড 10,000 স্টুডেন্টস অ্যান্ড এ লার্জ নাম্বার অফ প্রফেসর্স, মানে এক গাদা প্রফেসর্স ছিল। আর বাস করতেন আমরা হিসাবে আমরা ওই লিভ এরকম কিছু একটা না দিয়ে আমরা অ্যাট নালন্দা এটুকু এরকম লিখে দিই। মানে নালন্দাতে ছিলেন 10,000-এর মতন ছাত্রছাত্রী এবং অনেক প্রফেসরগণ, মানে অনেক অধ্যাপকগণ। এবার দেখো গুটি গুটি পায়ে আমরা লাস্ট সেন্টেন্সে পৌঁছে গেছি। এবার দেখো লাস্ট সেন্টেন্স কি বলছে। লাস্ট সেন্টেন্স মানে লাস্ট যে বাক্যটা আর কি আমরা করব, শেষ বাক্যটা, শেষ বাক্যে পৌঁছে তোমাদের একটা বিষয় তো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, সম্পূর্ণটা আমরা পাস্ট টেন্সে করেছি এবং এর ভিতরে কিছু কিছু জায়গায় ইমপ্লাইড মিনিং আছে এবং আমরা সেই ইমপ্লাইড মিনিং হিসেবেই করেছি, মানে অন্তর্নিহিত মিনিং হিসেবে ধরে নিয়েই করেছি। দেখো লাস্ট সেন্টেন্সে কি বলছে, শিলভদ্র নামক এক বাঙালি বৌদ্ধ ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। এবার দেখো বাঙালি বৌদ্ধ এই কথাটা কিন্তু শিলভদ্রের নামের সঙ্গে যাচ্ছে, এটাকে আমরা নাউন অ্যাপোজিশন করে দিতে পারি বা সেটাকে ঘুরিয়ে হু দিয়ে লিখে দিতে পারি। এবার দেখো নাউন অ্যাপোজিশন ব্যবহার করেই আমরা করব। দেখো দেখো সাবজেক্ট হিসাবে এখানে কি শিলভদ্র, শিলভদ্রটাই আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। হ্যাঁ, শিলভদ্রকেই আমরা তো বোঝাচ্ছি যে বাঙালি বৌদ্ধ, তাই তো? তাহলে শিলভদ্রের পরে একটা কমা দিয়ে আমরা কিন্তু লিখে দিতে পারি এ বেঙ্গলি বুদ্ধিস্ট। ঠিক আছে, মানে তিনিই তো বেঙ্গলি বুদ্ধিস্ট ছিলেন, বা এরকমভাবে বলা যায় এ বেঙ্গলি বুদ্ধিস্ট নেমড শিলভদ্র, এটাও কিন্তু করা যায়, অসুবিধার কিন্তু কিছু নেই। হ্যাঁ, তাহলে শিলভদ্র বা হু ওয়াজ এ বেঙ্গলি বুদ্ধিস্ট, শিলভদ্র হু ওয়াজ এ বেঙ্গলি বুদ্ধিস্ট, এটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা ভাবে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে লিখতে পারো, সে বিষয়ে কোনো সমস্যা নেই। মানে শিলভদ্র এ বেঙ্গলি বুদ্ধিস্ট এটাও ঠিক, যেমন এ বেঙ্গলি বুদ্ধিস্ট নেম শিলভদ্র এটাও ঠিক, শিলভদ্র হু ওয়াজ এ বেঙ্গলি বুদ্ধিস্ট এটাও ঠিক। ঠিক আছে, তাহলে দেখো শিলভদ্র এ বেঙ্গলি বুদ্ধিস্ট কি না ওয়াজ, মানে এখানে বেঙ্গলি বুদ্ধিস্টটাকে শিলভদ্রর নামের সঙ্গে গেল বলে কমা দিয়ে লিখে দিলাম। এখানে কিন্তু অ্যাকচুয়ালি মনে করো এই পোর্শনটা নেই, তাহলে হিসেবে কি আসছে, শিলভদ্র ওয়াজ দ্য প্রিন্সিপাল, শিলভদ্রই তো প্রিন্সিপাল ছিলেন, মানে অধ্যক্ষ ছিলেন। ঠিক আছে, তাহলে অফ কিসের মানে অধ্যক্ষ ছিলেন, অফ দ্যাট ইউনিভার্সিটি। এবার দেখো এখানে দ্যাট কেন দিলাম, মানে এখানে দা কেন দিলাম না, মানে বলেছে না ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন, মানে ওই বিদ্যালয়ের, তাহলে ওই বিদ্যালয় বলতে কিন্তু এখানে দ্যাট ইউনিভার্সিটি। তাহলে আশা করি এই পর্যন্ত পুরো সেন্টেন্সের কনস্ট্রাকশান, পুরো সেন্টেন্সের মিনিং আমি তোমাদের খুব সোজা ভাষায় করাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো একটা, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন হচ্ছে, এবং যারা কমেন্ট করছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।